সালটা 1913। আপনি আপনার একদম নতুন ফোর্ড মডেলটি গাড়িটা চালিয়ে যাচ্ছেন। গাড়ির ছাদ খোলা, রোদ উঠেছে, জীবনটা দারুণ। কিন্তু আপনার গ্যাস ফুরিয়ে আসছে। ভাগ্যক্রমে বিশ্বের প্রথম গ্যাস স্টেশন ঠিক এ কোণাতেই খুলেছে। তাই আপনি সেখানে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার গাড়ি ভর্তি করে নিলেন। সেই সময় এটা ছিল একটা একদম নতুন ধারণা, আর এটাই এমন এক বীজ বপন করেছিল যা পরবর্তীতে পুরো বিশ্বকে বদলে দেবে। গাড়ির বাজার দ্রুত গতিতে বেড়ে গেল এবং শীঘ্রই সারা দেশে 1.5 লক্ষেরও বেশি গ্যাস স্টেশন তৈরি হয়, যা মানুষকে আগে কখনো না পাওয়া ভ্রমণের স্বাধীনতা দিয়েছিল। তারপর থেকে রাস্তার পাশের বিপজ্জনক আগুনের ঝুঁকি থেকে গ্যাস স্টেশনগুলো অত্যন্ত কার্যকরী পিটস্টপে পরিণত হয়েছে, যা প্রতিদিন বিশ্বজুড়ে 300 কোটি গ্যালন জ্বালানি পাম্প করে। আপনাদেরকে গ্যাস স্টেশনের পেছনে লুকানো ইঞ্জিনিয়ারিং, এগুলোকে নিখুঁত করার 100 বছরের প্রচেষ্টা আর সেই অসাধারণ মেকানিজম যা একে কাজ করায় তা দেখানোর জন্য। আজকের গ্যাস স্টেশনগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য আমাদের এমন এক সময় ফিরে যেতে হবে যখন এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। বেশিরভাগ মানুষেরই তখন গাড়ি ছিল না, কিন্তু বাতি আর চুলা জ্বালানোর জন্য কেরোসিন ব্যাপকভাবে ব্যবহৃত হতো। সেটা কেনার জন্য আপনাকে হার্ডওয়্যারের দোকানে যেতে হতো, যেখানে একজন কর্মচারী সরাসরি একটা ক্যানে ঢেলে আপনাকে বিক্রি করত। যখন গাড়ি আসা শুরু করলো, তখন দোকান থেকে কেরোসিন একটা ক্যানে যেত এবং গ্রাহক একটা ফানেল ব্যবহার করে তা তাদের গাড়িতে ঢালত। এই পদ্ধতিটা ছিল ধীর এবং বিপজ্জনক, আর তাই কেরোসিন ঢালার জন্য একটি নিরাপদ এবং আরও কার্যকর পদ্ধতির প্রয়োজন ছিল। ঠিক তখনই আমেরিকান আবিষ্কারক সিলভানাস বাউজার ফুয়েল পাম্প আবিষ্কার করেন। এটা ছিল হাতে চালানো একটি মেকানিজম যা কেরোসিনকে তার কন্টেনারের থেকে একটি ওয়ান ওয়ে ভালভের মাধ্যমে চেপে উপরে একটি নজেলের মধ্যে দিয়ে বের করত। একবার পুরোটা ক্র্যাঙ্ক করলে ঠিক 1 গ্যালন জ্বালানি বেরোত। শীঘ্রই এই পাম্পগুলো শহরের রাস্তায় স্থাপন করা শুরু করে, যা একজন অ্যাটেন্ডেন্টের মাধ্যমে সুবিধাজনকভাবে গাড়ি ভর্তি করার সুযোগ করে দেয়। কিন্তু গ্রাহকরা জানতো না যে তারা যে টাকা দিচ্ছেন তার পুরো জ্বালানি পাচ্ছেন কিনা, আর তাই কয়েক বছর পরে দৃশ্যমান ফুয়েল পাম্প উদ্ভাবিত হয়। অ্যাটেন্ডেন্ট প্রথমে পাম্পের উপরে থাকা একটি কাঁচের ট্যাঙ্কে জ্বালানি পাম্প করত এবং সঠিক পরিমাণে তা মেপে রাখত। তারপর একটি ভালভ খোলার মাধ্যমে মাধ্যাকর্ষণের টানে সমস্ত জ্বালানি গ্রাহকের গাড়িতে চলে যেত। রাস্তার পাশের এই ছোট গ্যাস পাম্পগুলো প্রথম দিকে ভালোই কাজ করছিল, যখন 1900 সালে পুরো আমেরিকা জুড়ে মাত্র 8000 গাড়ি ছিল। কিন্তু মাত্র 12 বছর পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1.2 মিলিয়নে এবং হঠাৎ সব জায়গায় গাড়ি দেখা গেল। প্রত্যেক পাম্পের চারপাশে যানজট তৈরি হতে শুরু করলো, আর ছোট 50 গ্যালনের ট্যাঙ্কগুলো চাহিদা মেটাতে পারছিল না। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, মাটির উপরে সমস্ত জ্বালানি সংরক্ষণ করার মানে ছিল যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। আর তাই 1913 সালে গালফ অয়েল কোম্পানি পিটসবার্গে প্রথম ডেডিকেটেড ফুয়েলিং স্টেশন খোলে। একটা মাত্র পাম্পের পরিবর্তে তারা মাটির নিচে একটা অনেক বড় স্টোরেজ ট্যাঙ্ক স্থাপন করে এবং এটার সাথে 6টা পাম্পকে সংযুক্ত করে, যার ফলে একাধিক গাড়ি একই সময় তেল ভর্তি করতে পারে। প্রথম দিনে এটি মাত্র 30 গ্যালন কেরোসিন বিক্রি করেছিল, কিন্তু খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সপ্তাহের শেষে এটি প্রতি গ্যালন প্রায় 27 সেন্টে দিনে 350 গ্যালন বিক্রি করত। একই ধরনের গ্যাস স্টেশন সারা দেশে খোলা শুরু হয়, আর গাড়ি হয়ে ওঠে স্বাধীনতার চূড়ান্ত চাবিকাঠি। কিন্তু 1920-র দশকে বেশিরভাগ গাড়ি কেরোসিন থেকে গ্যাসোলিনে চলে আসে, কারণ এটা সহজেই জ্বলত এবং বেশি কার্যকরী ছিল। কিন্তু তার নতুন সমস্যা তৈরি করলো বাষ্প। কেরোসিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল 38 ডিগ্রি, যার মানে এটা ওই তাপমাত্রায় না পৌঁছানো পর্যন্ত দাহ্য বাষ্প নির্গত করত না। কিন্তু গ্যাসোলিনের ক্ষেত্রে ফ্ল্যাশ পয়েন্ট ছিল -40 ডিগ্রি, তাই এটা ক্রমাগত বাতাসে দাহ্য বাষ্প ছড়াতো। এই বাষ্প ট্যাঙ্কগুলোর ভেতরে জমা হতো এবং যখনই কেউ গাড়ি ভর্তি করত, বাতাসকে দূষিত করত। শুধুমাত্র একটি ছোট্ট স্পুলিংয়ের প্রয়োজন ছিল, আর গ্রাহকের অস্তিত্ব মুহূর্তে বিলীন হয়ে যেত। গ্যাস স্টেশনগুলোকে বিপজ্জনক আগুনের ঝুঁকি থেকে কার্যকর সেলফ সার্ভিস পিটস্টপে পরিণত করার জন্য কিছু চতুর ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন ছিল। এই পর্যন্ত গাড়িগুলো সবসময় একজন প্রশিক্ষিত অ্যাটেন্ডেন্ট দ্বারা ভর্তি করা হতো, কিন্তু প্রতিযোগিতা বাড়তে শুরু করলে গ্যাস স্টেশনের মালিকরা দাম কমাতে মরিয়া হয়ে ওঠেন। আর তাই 1947 সালে ফ্র্যাঙ্ক হুলরিচ প্রথম সেলফ সার্ভিস গ্যাস স্টেশন খোলেন।
কর্মীর প্রয়োজনীয়তা দূর করে তিনি গ্যাসের দাম প্রতি গ্যালন 23 সেন্ট থেকে কমিয়ে মাত্র 18 সেন্টে নামিয়ে আনেন, যা তার আশেপাশের প্রতিযোগিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু গ্রাহকদের নিজেদের গ্যাসোলিন সামলানোর ধারণাটি বিপজ্জনক বলে মনে হয়েছিল, আর তাই দেশের বেশিরভাগ অংশে সেলফ সার্ভিস স্টেশন নিষিদ্ধ করা হয়েছিল। সমস্যা ছিল, গ্রাহকরা বুঝতেই পারতেন না কখন তাদের ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে, আর তাই প্রায়ই গ্যাসোলিন গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ত। ঠিক তখনই ইঞ্জিনিয়াররা স্বয়ংক্রিয় শাট অফ বাল্ব নিয়ে আসে। এটি ছিল নজেলের ভেতরে রাখা একটি সাধারণ মেকানিক্যাল ফ্লোট, যা গাড়ি ভর্তি হয়ে গেলে উপরে উঠে আসত এবং জ্বালানির প্রবাহ বন্ধ করে দিত। কিন্তু মাটির গভীরে তখনও একটি বড় সমস্যা ছিল। বিশাল স্টোরেজ ট্যাঙ্কগুলোর ভেতরে গ্যাসোলিনের বাষ্প জমে একটি দাহ্য গ্যাসের স্তর তৈরি করত। যখন ট্যাঙ্কগুলো রিফিল করার সময় আসত, তখন বাষ্পটি বাইরে বাতাসে বেরিয়ে আসত, যা একটি ভয়ঙ্কর আগুনের ঝুঁকি তৈরি করত। তার উপরে স্টিলের ট্যাঙ্কগুলো সময়ের সাথে ক্ষয় হয়ে যেত, যার ফলে আশেপাশের মাটিতে গ্যাসোলিন ছড়িয়ে পড়ত। আজকাল এই ভূগর্ভস্থ গ্যাস ট্যাঙ্কগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং এদের মধ্যে কয়েক ডজন লুকানো ইঞ্জিনিয়ারিং বিবরণ আছে, যা এগুলোকে নিরাপদে সাহায্য করে। পুরো প্রক্রিয়াটি এইভাবে কাজ করে। যখন একটি ট্রাক কয়েকদিন পর পর ট্যাঙ্ক রিফিল করতে আসে, তখন এটি মাটির ওপরে থাকা একটি বাল্বের সাথে যোগাযোগ করে এবং গ্যাসোলিন ট্যাঙ্কগুলোতে প্রবাহিত হতে শুরু করে। ট্যাঙ্কের ভেতরের স্তর যখন প্রায় 95%-এ পৌঁছায়, তখন একটি ফ্ল্যাপার বাল্ব উপরে উঠে আসে এবং জ্বালানির প্রবাহ বন্ধ করে দেয়, যাতে এটি কখনোই ওভারফিল না হয়। বাষ্পের সমস্যার সমাধানের জন্য ট্রাকটি ট্যাঙ্কের উপরে থাকা একটি দ্বিতীয় বাল্বের সাথে যোগাযোগ করে। যখন ট্রাক থেকে গ্যাসোলিন ট্যাঙ্কে পাম্প করা হয়, তখন বাষ্পটি দ্বিতীয় বাল্ব দিয়ে বেরিয়ে আসে এবং আবার ট্রাকে ফেরত যায়। সেই বাষ্পটি পরে প্রসেসিং প্ল্যান্টে ফেরত পাঠানো হয়, ঠান্ডা করা হয় এবং আবার ব্যবহারযোগ্য জ্বালানিতে পরিণত করা হয়। যখন একজন গ্রাহক তাদের গাড়ি ভর্তি করতে যায়, তখন ট্যাঙ্কের নিচে থাকা পাম্পটি সক্রিয় হয় এবং একাধিক পাইপ ও ফিল্টারের মাধ্যমে ফিউয়েল ডিসপেন্সারে গ্যাস পাঠাতে শুরু করে। সেখান থেকে এটি ফিউয়েল নজেলে প্রবাহিত হয়, যা সম্ভবত এই ধাঁধার সবচেয়ে আকর্ষণীয় অংশ। আগের দিনে এটি একটি সাধারণ বাল্ব হতো, যা গাড়িতে গ্যাস ছাড়ত, কিন্তু এখন এটি একটি যান্ত্রিক শিল্পকর্ম, যা গাড়িকে ওভারফিল করা অসম্ভব করে তোলে। যখন জ্বালানি নজেলে প্রবেশ করে, তখন এটি একটি সরু পথের মধ্য দিয়ে যায়। এই পথের চারপাশে থাকা ছোট ছোট ছিদ্রগুলো একটি পাতলা পাইপের মাধ্যমে নজেলের ডগায় থাকা একটি ছোট ছিদ্র পর্যন্ত যায়। যখন জ্বালানি প্রবাহিত হয়, তখন ভেঞ্চুরি এফেক্টের কারণে এখানে একটি নিম্ন প্রেসারের এলাকা তৈরি হয়। এর ফলে বাতাস সরু পাইপ দিয়ে ভেতরে শোষিত হতে শুরু করে এবং পথের মধ্যে গ্যাসোলিনের সাথে মিশে যায়। আরেকটি টিউব, যেটা ওই সরু পথের সাথে সংযুক্ত, একটি ছোট প্রকোষ্ঠে গিয়ে মেশে, যেখানে একটি সিল করা মেমব্রেন আছে। আসল জাদুটা এখানেই ঘটে। যখন লিভারটি চাপা হয়, তখন এটি এখানে পিভট করে এবং একটি বাল্ব খুলে দেয়, যা জ্বালানিকে প্রবাহিত হতে দেয়। কিন্তু এই অংশটিকে যথাস্থানে রাখার একমাত্র জিনিস হলো একটি সেট বল বিয়ারিং। যখন আপনার গাড়ি ভর্তি হয়ে যায়, তখন জ্বালানি নজিলের উপরের ছিদ্রটি ঢেকে দেয়। এটি সিস্টেমে শোষিত হওয়া বাতাসের প্রবাহ বন্ধ করে দেয়, আর তাই আরও বাতাস পাওয়ার একমাত্র অন্য পথটি হলো অন্য টিউবটি। কিন্তু সেটি পুরোপুরি সিল করা, আর তাই এই নেগেটিভ প্রেশার সিল করা প্রকোষ্ঠ থেকে বাতাস বের করে নেয়, একটি ভ্যাকিউম তৈরি করে এবং মেমব্রেনটিকে উপরে তুলে ধরে। বল বিয়ারিংগুলো এখন নিচে পড়ার জন্য মুক্ত, যার ফলে পুরো লিভার সিস্টেমটি নিচে পড়ে যায়, বাল্ব বন্ধ করে এবং জ্বালানির প্রবাহ বন্ধ করে দেয়। 70-এর দশকের পরে গাড়িগুলো আরও বেশি কার্যকর হয়েছে এবং ভর্তি করার জন্য কম যাতায়াতের প্রয়োজন হয়েছে, আর তাই গ্যাস স্টেশনের সংখ্যা কমতে থাকে। কিন্তু 100 বছরের ইঞ্জিনিয়ারিংয়ের কল্যাণে গ্যাস স্টেশনগুলো নিরাপদ এবং সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।